দেবারা পার্ট 1 মুভি রিভিউ। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এইভাবে কথা বলবো। বিষয়টা হচ্ছে, এক কথায় লাস্টে ক্লাইম্যাক্স জাস্ট আমাকে খুশি করে দিয়েছে। আমার বেশ ভালো লেগেছে। আমার কোনো রকম কোনো এক্সপেকটেশন ছিল না দেবারা থেকে। তো আমার কি লেগেছে গল্পটা সেটা প্রথমত বলি। এটা কিন্তু সিম্পল রিভেঞ্জ স্টোরি নয়, বাবা মরে যাচ্ছে, ছেলে বদলা নিচ্ছে, এরকম ছবি গল্পটাই নয় এরকম। তো অনেক কিছু রয়েছে। ছেলের যে এনটিআরের ক্যারেক্টারটা রয়েছে, ওই ক্যারেক্টারটা বেশ সুইট, মানে একটা সুইট ক্যারেক্টার, যে বাবার মতন বলশালী নয়, এরকমই একটা পোর্ট্রেয়াল কিন্তু গোটা সিনেমা জুড়ে কিন্তু রয়েছে। এবার গল্পটা আমি আসি। প্রথম হচ্ছে গল্পটার মূল বক্তব্য হচ্ছে কিছু জলদস্যুদের নিয়ে, যারা দস্যুবৃত্তি করছে, এবং তারপরে সেই দেবারা সেই গ্রামেরই এগেনস্টে গিয়ে দাঁড়াচ্ছে। কেন দেবারা দস্যুবৃত্তির এগেনস্টে গিয়ে দাঁড়াচ্ছে, কেন সেই গ্রামের এগেনস্টে গিয়ে দাঁড়াচ্ছে, এবং দেবারাকে মারতে চায় কারা, এবং দেবারাকে মারার ক্ষমতা কিন্তু কারুর নেই। এই কথা কিন্তু এখানে সাইফ আলি খানের যে ক্যারেক্টারটা দেখিয়েছে, খুব পাওয়ারফুল ক্যারেক্টার, খুব সুন্দর ক্যারেক্টার, কিন্তু এনটিআরের সামনে জাস্ট টিকতে পারেনি। তো এনটিআরকে মারলো কে, মানে বাবা এনটিআরকে মারলো কে, এইটাই কিন্তু একটা বড় টুইস্ট। যেরকম কাটাপ্পানে বাহুবলীকে কেউ মারা, তো সেই রকম একটা টুইস্ট কিন্তু লেভেলে রেখেছে। ঠিক আছে, যাই হোক। এবার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জাহ্নবী কাপুর এবং তাদের লাভ ট্র্যাকটা, এবং ছেলে এনটিআর, সে কিন্তু আবার লড়াই টড়াই করতে পারে না, একদম লাভাবল ইমেজ একটা। কিন্তু তাহলে এখন এই সমুদ্রের এই যে জলদস্যুর যে পরিমাণ, সমুদ্রকে বাঁচাচ্ছে কে, লাল সমুদ্রকে বাঁচাচ্ছে কে, এইটাই কিন্তু নিয়ে গল্পটা, বাকি ছবিটা। যাই হোক, আমি আর বেশি কিছু রিভিল করতে চাই না, কোনো স্পয়লার দিতে চাই না। সিনেমাটা দেখো। প্রথমত আমি এই সিনেমার প্রশংসা, যেটা হাফ টাইম রিভিউর ক্ষেত্রেও করছিলাম, গোটা সিনেমা জুড়ে যা বিজিএম বেজেছে ভাই, অসাধারণ। এবং ওই চুটেস্তামে যে গানটা রয়েছে, হিন্দিতে তো অতটা ভালো লাগেনি, বাট মানে বা যে অরিজিনাল ভার্সনটা রয়েছে ওটা দারুণ লাগে। তো অনিরুদ্ধের মিউজিক এবং বিজিএম দারুণভাবে ওয়ার্ক করেছে। কোরটালা সবার ডিরেকশন আমার খুব ডিসেন্ট লেগেছে, খুব ভালো লেগেছে। মানে এমন নয় যে খুব মানে একঘেয়ে হয়ে গেছে ব্যাপারটা। একঘেয়ে বাবা ছেলের রিভেঞ্জ ড্রামা নয় কিন্তু, মানে যেটা আমরা ভয় পাচ্ছিলাম, বা টক্স অফ হিন্দুস্তানও নয় কিন্তু। সিনেমাটার ভিতরে একটা মজা রয়েছে, অকারণে প্রচুর টুইস্ট ঢুকিয়ে দেওয়া হয়নি। সিনেমাটার লাস্ট মোমেন্টে যে টুইস্টটা আসে, ওটা জাস্ট আনবিলিভেবল টুইস্ট ছিল। কমার্শিয়াল ছবির অডিয়েন্সের জন্য ওটা একটা আনএক্সপেক্টেড টুইস্ট ছিল, ভীষণ ভালোভাবে ওয়ার্ক করেছে আমার জন্য। এবং যে ট্রেলারের ভিতরে দেখেছো যে কালো জামা কাপড় পরে যে লোকটা এরকম নিয়ে ওয়েপন নিয়ে দাঁড়িয়ে আছে, ওইটা কে? ঠিক আছে, দেবারা পার্ট 2 কিসের জন্য হচ্ছে, মানে এই সমস্ত কিছু এত সুন্দরভাবে রয়েছে না সিনেমার ভিতরে, সেটা খুব ভালো। স্ক্রিন প্লের কথা যদি বলি, আমার একদম ভালো লাগেনি জাহ্নবী কাপুরের ট্র্যাকটা, একদম ওয়ার্ক করছে না। তাকে শুধু ওই মডেল বা বডি শোয়িংয়ের জন্য রাখা হয়েছে, খুব একটা ভালো লাগেনি আমার জাহ্নবী কাপুরের ট্র্যাকটা। এবং ওভারঅল যদি শুরুটা বলি, শুরুতে ছবিটা অনেকটা বোর করে, এই একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু আমার এই ছবিটার ক্ষেত্রে লেগেছে। ওভারঅল বাকি যদি গানপত্রগুলো লাগে, মারাত্মক কিছু লাগেনি। বাকি সিনেমাটা বেশ ভালো। এনটিআরের পারফরমেন্স, আমি যদি পারফরমেন্সের কথা বলি, এনটিআরের পারফরমেন্স, সে বাবাটাই হোক বা ছেলেটাই হোক, দারুণ পারফরমেন্স দিয়েছে। দেখো, ক্যাবলা অভিনয় করাও অতটা সোজা না, আবার ওই রকম বলশালী একটা ক্যারেক্টারের অভিনয় করাও অতটা সোজা না। সাইফ আলি খানকে খুব ভালো লেগেছে, প্রকাশ রাজকে খুব ভালো লেগেছে, বাকি যারা ছিলেন ছোটো ছোটো ভূমিকায়, প্রত্যেককে খুব ভালো লেগেছে। এবং একটা রুটেডনেস আছে জানো তো গোটা সিনেমাটার ভিতরে, যেটা ওদের কালচার, ওদের সারা মানে সিনেমা জুড়ে এনটিআর ওই লুঙ্গি পরে গেল, হ্যাঁ, ওই যে ওদের একটা কালচার না, ধুতি পরার একটা কালচার, সেইটাকে কিন্তু ওরা পুল অফ করে গেছে। তো ওভারঅল সিনেমা জুড়ে এটা কালচারটা ভীষণভাবে ফুটে ওঠে। তাদের মাছ ধরা, তাদের জীবিকা, তাদের পেশা, সেইটাকে কিন্তু মানে চোখে আঙুল দিয়ে দেখানো হয়নি, কিন্তু যতটুকু দেখানো হয়েছে সেটা খুব ইনোসেন্ট এবং খুব সুন্দর, ভালো লাগে সেগুলো দেখতে। তো এইটাই আর কি দেবারার রিয়াকশান। আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে, বেশ এনজয় দিয়েছে। আর একটা জিনিসের প্রশংসা করবো, সেটা হচ্ছে অ্যাকশন ভীষণ ভালো। সমুদ্রটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা খুব সুন্দর। অ্যাকশনটাকে প্রশংসা করতে হয়, কারণ খুব ডিফারেন্ট ওয়েতে অ্যাকশন। এবং এখানে কিন্তু ভিলেনের দল বেশ স্ট্রং আর কি। তারা যেভাবে ওই বালিকে ক্যামোফ্লেজ করে রয়েছে, সেইটাকে যেভাবে তারা উঠছে, সেই জায়গাগুলো দেখলে রীতিমতো ভয় লাগে। এবং সেখানে লাইটের ব্যবহার হোক, সিনেমাটোগ্রাফি হোক, লুক অ্যান্ড ফিল হোক, সেগুলো দিয়ে বিজিএম দিয়ে ব্যাপারটা একটা দারুণ স্টেজিংয়ে গিয়ে দাঁড়িয়েছে। দেখো, সাউথের সিনেমা কিন্তু কোনো রকমভাবেই একটা ডিপার্টমেন্টের উপরে দাঁড়িয়ে নেই, সব কটা ডিপার্টমেন্ট হিসেবে ভালো হচ্ছে, তো বলেই কিন্তু একটা ভালো সিনেমা তৈরি হচ্ছে। তো এই সিনেমাটা, দেবারা সিনেমাটা, আমি বলবো না যে মাথা খারাপ করে দেওয়া সিনেমা, পাগলা করে দেওয়া সিনেমা, বা একদম সব উড়িয়ে দিয়েছে, মানে এরম সিনেমা আগে দেখিনি, এমনটা নয়। ওল্ড ওয়াইন ইন নিউ বটল বোঝো তো, সেই রকম লেভেলে হয়েছে দেবারা আমার কাছে। মানে দেবারার
গল্পটা আমরা অনেক সময় জানি, কিন্তু এই যে একটু আগুপিছু করে দিয়েছে, ব্যাপারটা নতুন লাগছে। একবারের জন্য মনে হচ্ছে না যে ওই বাবা মরে গেল, ছেলে রিভেঞ্জ নিচ্ছে, একই গল্প, একই জিনিসপত্র দেখে যাচ্ছে একটা নতুন টাইম স্পেসের ভিতরে বা নতুন একটা স্পেসের ভিতরে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, শুরুটা যেভাবে হয়, পুলিশদের যেভাবে দেখিয়েছে, তো ছোটো ছোটো জিনিসপত্রগুলো খুব ভালো রয়েছে। 3 ঘন্টা থরলি এনজয়মেন্ট আছে, মানে এমন নয় যে 3 ঘন্টা বোর করছে, ভালো লেগেছে। মানে আমার অ্যাজ অ্যান অডিয়েন্স আমি তো রিয়াকশান দিই, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলবো এই সিনেমাটা আমার ডিসেন্ট এবং ভালো লেগেছে, ওয়ান টাইম গুড ওয়াচ ফিল্ম। কোরাটালা শিবার লাস্ট আচারিয়া দেখেছিলাম, একদম ভালো লাগেনি। এই সিনেমাটা ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এবারে পার্ট 2 এর জন্য ওয়েট করবো, কারণ পার্ট 2তে এমনভাবে একটা জায়গা দেখেছে না, ওইটা খুব এনার্জেটিক হয়েছে। ওই যে কাটাপ্পানে বাহুবলীকে কিউ মারা, ওই ইমোশনটা যতটা দিয়েছিল তার কাছাকাছি একটা ইমোশন দেওয়ার চেষ্টা করতে পেরেছে, বা পেরেছে অ্যাটলিস্ট বলা যেতে পারে। এবার তোমাদের কার কী মতামত দেবারার এই সিনেমাটাকে নিয়ে অবভিয়াসলি জানিও, আর কারা কারা দেখতে যাচ্ছ দেবারা অবভিয়াসলি জানিও। আমি যদি বলবো তোমাদেরকে বলবো যে হ্যাঁ দেখতে যেতে পারো, ছবিটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ একটা ফিল্ম হয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।